হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের পেডাগোগি। আজকে যে টপিকটা থাকছে সেটা হচ্ছে পাঠ্যক্রম রচনার বিভিন্ন নীতিসমূহ। অর্থাৎ আমাদের ক্লাসরুমে যে পাঠ্যক্রম রয়েছে বা সিলেবাস রয়েছে সেটা নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন নীতিকে অবলম্বন করতে হবে, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে জানবো, কারণ এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন খুবই আসে। দেখো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কি, যে পাঠ্যক্রমের অর্থ বা ধারণা। ঠিক আছে, পাঠ্যক্রমের অর্থ কি? দেখো, পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রতি লক্ষ্য রেখে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহের সমন্বয়। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রতি লক্ষ্য রেখে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহের সমন্বয়। এখান থেকে প্রশ্ন আসে যে পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করার একটি উপায়। ঠিক আছে, তাহলে পাঠ্যক্রমের প্রধান লক্ষ্য কি? পাঠ্যক্রমের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সার্বিক দিকের বিকাশ সাধন করা। আর এটা কিসের উপর ভিত্তি করে রচনা করা হয়? এটা কিসের উপর ভিত্তি করে রচনা করা হয়? যে শিক্ষার্থীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা। বৈচিত্র্যময় অভিজ্ঞতা বলতে কি বোঝায়? ধরো একটা ক্লাসরুমে 100টা স্টুডেন্ট রয়েছে, সবার কিন্তু মানসিকতা আলাদা, সবার প্রবণতা আলাদা, সবার বুদ্ধি আলাদা, সবার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা। প্রত্যেকের কথা মাথায় রেখে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাবিলিটি, প্রত্যেকটা স্টুডেন্টের যে ফিজিক্যাল যে রিলেশন রয়েছে, ফ্যামিলিগতভাবে প্রত্যেকটা জিনিস, তার কালচার হতে পারে, তার সোশ্যাল হতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু সবার আলাদা। সবার কথা মাথায় রেখে একটা বৈচিত্র্যময় সমৃদ্ধ সম্পূর্ণ কী করা হয়? একটা টপিক রচনা করা হয়, সেটাই হচ্ছে পাঠ্যক্রম। ক্লিয়ার? তাহলে ল্যাটিন শব্দ কী হচ্ছে কি? কুরিকুই। ল্যাটিন শব্দ, এই পাঠ্যক্রম শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? আমরা জানি কারিকুলাম। তাহলে এই পাঠ্যক্রম শব্দটির মানে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম। এই কারিকুলাম শব্দটি এসেছে কি থেকে? কারিকিউ। ঠিক আছে, কারিকিউ শব্দ থেকে এসেছে, যেটা মানে হচ্ছে কি? দেখো, যে বলছে কি কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে ল্যাটিন শব্দ কারিকিউ, এই শব্দটি থেকে এই পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম, এই শব্দটি এসেছে। এই প্রশ্নটা ত্রিপুরা টেট 2018 সালে এসেছিল। এই প্রশ্নটা 2018 সালে ত্রিপুরা টেট পরীক্ষায় এসেছিল, একটু ভালো করে মনে রাখো। এবার যেটা জানবো, বৃহত্তর অর্থে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশের প্রয়োজনীয় অভিজ্ঞতার সমষ্টি। তাহলে পাঠ্যক্রমের দুটি অর্থ রয়েছে, একটা সংকীর্ণ অর্থ আর একটা হচ্ছে বৃহত্তম অর্থ। তাহলে বৃহত্তম অর্থ বা ব্যাপক অর্থে পাঠ্যক্রম কি? ব্যাপক অর্থে পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার্থীর সার্বিক গুণের বিকাশ সাধন করা, অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক সমস্ত দিকের বিকাশ সাধন করা হচ্ছে পাঠ্যক্রমের লক্ষ্য। সেকেন্ড যেটা জানবো, যে পাঠ্যক্রম হলো সর্বদা পরিবর্তনশীল প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, বৃত্তিমূলক কার্যাবলী প্রকাশিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এখান থেকে কি জানলাম? যে পাঠ্যক্রম কিন্তু সর্বদা পরিবর্তনশীল। কেন? দেখো ভালো করে, যে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সিলেবাস একরকম ছিল। বর্তমানে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরও কিন্তু সিলেবাস অন্যরকম। কারণ দেখো, বা তোমরা 2014 সালে যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিল তাদের সিলেবাস এক, 2017 সালে যারা দিয়েছিল তাদের একটু চেঞ্জ, 2022 সালে যারা দিয়েছে তাদেরও চেঞ্জ হয়েছে, এবার 2023 সালে যারা দেবে তাদেরও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ইভিএসের কিছু কিছু পার্ট সেখানে ইনক্লুড করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ শিক্ষার্থী, সমাজ প্রত্যেকের চাহিদাকে মাথায় রেখে পাঠ্যক্রম সর্বদা পরিবর্তন করা হয়। তাই পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হচ্ছে সর্বদা পরিবর্তনশীল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এখানে একজন মনোবিজ্ঞানী রয়েছেন ফ্রয়েবেল, তিনি বলছেন যে পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞানের একটি ক্ষুদ্র সংস্করণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে পাঠ্যক্রমকে ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন? ফ্রয়েবেল। মানবজাতির ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন? ফ্রয়েবেল। এই পয়েন্টটা মাথায় রাখো। শিক্ষাবিদ হনি একজন মনোবিজ্ঞানী ছিলেন বা শিক্ষাবিদ ছিলেন, তার নাম ছিল হনি। তিনি কি বলছেন? শিক্ষার্থী যা কিছু দেখে তাই হলো পাঠ্যক্রম। অর্থাৎ একটা শিক্ষার্থী, সে তার বাড়িতে হোক বা তার ক্লাসরুমে হোক বা তার খেলার মাঠে হোক, যাই কিছু দেখুক না কেন সবই কিন্তু তার পাঠ্যক্রমের আওতায়। পাঠ্যক্রম থেকে আমরা কি করি? পাঠ্যক্রম থেকে আমরা জ্ঞান অর্জন করি। অর্থাৎ শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে, তার মানেই সেটা পাঠ্যক্রম। ক্লিয়ার?
আধুনিক চিন্তাধারায় পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর প্রাণকেন্দ্র। ভালো করে বোঝো। তাহলে শিক্ষার্থীর প্রাণকেন্দ্রটা কি? শিক্ষার্থীর প্রাণকেন্দ্র হচ্ছে পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম কেমন হবে? পাঠ্যক্রম হবে শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে পাঠ্যক্রম রচনা করতে গেলে তার প্রাণকেন্দ্রে কে অবস্থান করবে? অবশ্যই শিক্ষার্থী, কারণ পাঠ্যক্রম রচনা করা হয় শিক্ষার্থীর ওপরে ভিত্তি করে বা শিক্ষার্থীকে কেন্দ্র করেই কিন্তু পাঠ্যক্রমকে রচনা করা হয়। ক্লিয়ার প্রত্যেকে এইটুক? চলো নেক্সট দেখো। চলো নেক্সট দেখো, মুদালিয়ান কমিশন 1986 শিক্ষানীতি, এনসিএফ 2005 ও পাঠ্যক্রম। ঠিক আছে, পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়ান কমিশন 1986 সালে জাতীয় শিক্ষানীতি এছাড়াও এনসিএফ 2005 কী বলেছে আমরা একটু ডিটেলসে জানবো, কারণ এগুলো থেকেও কিন্তু সিটেটে বহুবার প্রশ্ন কিন্তু এসেছে। আরেকটা কথা বলি যে ইভিএসের পেডাগোগি মানে যে ইভিএসের ক্ষেত্রে প্রযোজ্য না। পেডাগোগি মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য। একটা সাবজেক্ট যদি ভালো করে পড়ো তাহলে দেখবে প্রত্যেকটা সাবজেক্টই কভার হয়ে গেছে, তোমার আর পড়তেই হবে না। দেখো, মুদালিয়ান কমিশন সালটা মনে রাখো 1952। মুদালিয়ান কমিশন হয়েছিল কবে? 1952 সালে। এই রিপোর্ট থেকে আমাদের দেশের পাঠ্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে ধারণা পাওয়া যায়। তাহলে আমাদের ভারতবর্ষের যে সিলেবাস রয়েছে, পাঠ্যক্রম রয়েছে, তার ব্যাপক ধারণা পাই আমরা কোথা থেকে বা কোন কমিটির রিপোর্ট থেকে? সেটা পেয়েছিলাম মুদালিয়ান কমিশন। তাহলে মুদালিয়ান কমিশনের রিপোর্ট থেকে আমরা পাঠ্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে কিন্তু ধারণা পাই। মুদালিয়ান কমিশনের রিপোর্টে বলা হয়েছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে, গ্রন্থাগারে, পরীক্ষাগারে, তার কর্মশালায়, খেলার মাঠে শিক্ষক শিক্ষার্থীর অনিয়মিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে তাই হলো পাঠ্যক্রম। তাহলে মুদালিয়ান কমিশন কি বলছে? মুদালিয়ান কমিশন বলছে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর চারিদিকের পরিবেশ যেগুলো রয়েছে, হতে পারে তার গ্রন্থাগার, হতে পারে তার খেলার মাঠ, হতে পারে শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে যে আলাপ আলোচনা, বোঝা গেল? ক্লাসরুমের বাইরে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা যা কিছু শেখে সবই কিন্তু পাঠ্যক্রমের মধ্যে পড়ছে। তাহলে একটু মাথায় রাখো। তারপর নেক্সট দেখো, তারপর আমরা দেখব যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি কমিশন কি বলেছে। 1986 সালে জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে সর্বপ্রথম ভারতের প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত ধরনের পাঠ্যক্রমের কথা ব্যক্ত করেন। তাহলে আগে কিন্তু শ্রেণীকক্ষে ক্লাস ওয়াইজ কিন্তু পাঠ্যক্রম ছিল না। 1986 সালে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর জন্য প্রথম পাঠ্যক্রমের কথা কে বলেছেন? সেটা যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি। বোঝা গেল? পয়েন্টটা মাথায় রাখো। 1986 সালে জাতীয় শিক্ষানীতি প্রথম, মানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, ক্লাস তোমার ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর জন্য কিন্তু পাঠ্যক্রমকে প্রথম ব্যক্ত করেছেন। জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমের দুটি উদ্দেশ্যের ওপর জোর দেওয়া হয়। ভালো ইম্পর্টেন্ট, একদম পরীক্ষায় প্রশ্নগুলো তুলে দেয় যে জাতীয় শিক্ষানীতি মতে পাঠ্যক্রমের উদ্দেশ্য কী, এরকম প্রশ্ন পরীক্ষা থাকে। ঠিক আছে, ভালো করে দেখো কি বলা হয়েছে। শিক্ষার্থীর পূর্ণ বিকাশ, উন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধি। অর্থাৎ একই জিনিস যে শিক্ষার্থীর পূর্ণ বিকাশ মানে কি? শিক্ষার্থীর সার্বিক গুণের বিকাশ, অর্থাৎ দৈহিক, মানসিক, প্রক্ষোভিক, সামাজিক সব দিকের। সেকেন্ড পয়েন্ট বলছে শিক্ষার্থীর সামাজিক ও বাস্তব প্রয়োজনের ওপর গুরুত্ব দিয়ে উপযুক্ত পরিবেশ ও অভিজ্ঞতার সন্নিবেশ ঘটানো। অর্থাৎ শিক্ষার্থীদেরকে যে বিষয়টা আমরা পড়াবো বা শিক্ষার্থীদেরকে আমরা যে টপিকগুলো তুলে ধরবো সেটা যেন সামাজিকের সঙ্গে হয়, অর্থাৎ সমাজ রিলেটেড হয়, এবং সেটা যেন বাস্তবে তারা প্রয়োগ করতে পারে। অর্থাৎ তাদের যে পুঁথিগত জ্ঞান তারা যাতে বাস্তবে প্রয়োগ করতে পারে এবং সেই জ্ঞানগুলো যাতে বাস্তবসম্মত হয় সেই দিকের ওপরে কিন্তু নজর দিয়েছিল। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম যে জাতীয় শিক্ষানীতি পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে দুটো জিনিসের ওপর গুরুত্ব দেয়। নাম্বার 1 শিক্ষার্থীর সার্বিক দিকের বিকাশ, দ্বিতীয়ত সমাজ ও বাস্তবে প্রয়োগমূলকের বিকাশ। যে আমরা শুধু পড়ে গেলাম, জেনে গেলাম, সেটা বাস্তবে প্রয়োগ করতে পারছি না, সেটা কিন্তু পাঠ্যক্রম নয়। যেটা আমরা জানবো, শিখবো এবং সেটা বাস্তবে কাজে লাগাবো, সেটাই হচ্ছে আমাদের পাঠ্যক্রম, অর্থাৎ কর্মভিত্তিক। ঠিক আছে, লার্নিং বাই ডুইংয়ের ওপর তিনি ফোকাস করেছেন এই কমিশন। চলো এবার যেটা পড়বো সেটা হচ্ছে এনসিএফ, ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা বলা হয় পাঠ্যক্রম রূপরেখা 2000।
ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে পাঠ্যক্রম রূপরেখা 2000-এ কী বলছিল, এনসিএফ 2005-এর আগে যেটা ছিল সেটা 2000। 1992 সালে যশপাল কমিটি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে। যশপাল কমিটি কবে গঠন করা হয়? যশপাল কমিটি গঠন করা হয়েছিল 1992 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1992 সালে যশপাল কমিটির মূল লক্ষ্য ছিল ভারমুক্ত শিক্ষণ ব্যবস্থার প্রচলন করা, অর্থাৎ পাঠ্যক্রমের বোঝা কমানো। দেখো এখন কিন্তু ক্লাস 1 বা ক্লাস 2-এ কিন্তু পরিবেশ বই বলে কিছু নেই, ঠিক আছে, বা বাংলা বা ইংরেজি বই বলে কিছু নেই, একটাই বই, আমার বই। মানে একটা বইয়ের মধ্যে সব কিছু ইনক্লুড করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ভারমুক্ত পাঠ্যক্রম পায়। মানে বইয়ের সংখ্যাটা কমাতে চেয়েছিল কে? সেটা হচ্ছে যশপাল কমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে যে পাঠ্যক্রমের বোঝা কমানোর জন্য কে প্রচেষ্টা প্রথম করেছিল? তাহলে 1992 সালের যশপাল কমিটি। ক্লিয়ার? তারপর দেখো 2000 সালে পাঠ্যক্রমের রূপরেখাগুলি যেগুলি উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ এনসিএফ 2000 সালের যে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা হয়েছিল সেগুলো কি কি দেখে নাও। প্রথমত হচ্ছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমরা যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব, কেন শিক্ষা দেব, কি জন্য শিক্ষা দেব, সেই লক্ষ্যটা থাকতে হবে। লক্ষ্য ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। সেকেন্ড, শিশুর সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, যে আমি যে বিষয়টা পড়াবো বা যে উদাহরণগুলো তুলে ধরবো, যে টপিকগুলো সিলেবাসের মধ্যে আমি অন্তর্গত করব, সেগুলো যাতে শিশুর পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সম্পর্কিত হয়। যেমন দেখো ক্লাস 1 বা ক্লাস 2 এর যদি পরিবেশ বিজ্ঞানের বইগুলো দেখো, সেখানে কিন্তু পাশের বাড়ির যে পুকুর রয়েছে সেখানকার কথা থাকে, রাজমিস্ত্রির কথা থাকে, থাকে কিনা? অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনে যেগুলো তুমি দেখছো সেগুলোই কিন্তু বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীর কাছে শিক্ষাটা কি হয়, অর্থপূর্ণ হয়ে ওঠে। বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, যে বিষয়টা আমি পড়াচ্ছি শুধু একটা ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো সেইটা পাঠ্যক্রমের অন্তর্গত নয়। এমন একটা জিনিস শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে যেটা শিক্ষার্থীরা ব্যাপক অর্থে ব্যবহার করতে পারবে, অর্থাৎ বৃহত্তর অর্থে ব্যবহার করতে পারবে। মানব কল্যাণে যেটা সাহায্য করবে, শুধুমাত্র পড়লেই হবে না, যেটা মানব সম্পদ উন্নয়ন ঘটাবে, মানুষের উপকারে আসবে, সেই দিকটাকে নজর রাখতে হবে। এবং মানবিকতা বোধ জাগিয়ে তোলা। অনেক মানুষ রয়েছে দেখবেন, ডাক্তার রয়েছে, ঠিক আছে, তারা নামই শিক্ষিত, তাদের মধ্যে মানবিকতা নেই। তো শিক্ষার প্রধান লক্ষ্য কি? শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে তোমার মধ্যে মানবিকতাকে জাগিয়ে তোলা। এটাও কিন্তু লক্ষ্যটা মাথায় রাখো। তাহলে 2000 সালের পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছিল? শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শিশুর সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা, আর মানবিকতা বোধ জাগিয়ে তোলা। এই পয়েন্টগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার আমাদের 2000 কমপ্লিট হলো। এবার যেটা পড়বো জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005। দেখো প্রত্যেকটা জিনিস আমি ইন ডিটেলসে পড়াচ্ছি, কোনো বই পড়ার দরকার নেই, জাস্ট নোটগুলো বারবার পড়ো, পিডিএফগুলো বারবার পড়ো, তাহলে কিন্তু সমস্ত পেডাগজি তোমাদের কভার হয়ে যাবে। আর যে কোনো বই থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে কি বলছে ভালো করে দেখো। এখানে বলছে যে এই রূপরেখায় যে বিষয়গুলির ওপরে গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য একই জিনিস, কারণ 2000 এবং 2005 একই জিনিস। শিশুর সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, বৃহত্তর ক্ষেত্রে ব্যাপক প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা এবং মানবতাবোধ জাগিয়ে তোলা। অর্থাৎ 2000 সালের এনসিএফ এবং 2005 সালের এনসিএফ সেম জিনিসই বলেছেন, শুধু একটু আপডেট ভার্সন, বলে না আপডেট ভার্সন, ঠিক তেমনি। চলো নেক্সট দেখো। চলো এখানে কি বলছে দেখো, এনসিইআরটি, ভালো করে মাথায় রাখো, এনসিইআরটি যে বিষয়গুলির ওপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করেছিল। তো আমরা জানি এনসিইআরটি কী করে, এনসিইআরটির কাজ হচ্ছে পাঠ্যক্রম রচনা করা। সে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখে দেখো। প্রাথমিক স্তরে কী কী জিনিস মাথায় রাখে একটু দেখে নাও। বলছে শিশুর আনন্দ ও পারিপার্শ্বিক জগতের সঙ্গে সমন্বয় সাধন করা। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে গেলে শিশুর আনন্দকে মাথায় রাখতে হবে, যে শিক্ষার্থীরা কোন বিষয়টা পড়লে আনন্দ পাবে, তার পরিবেশের সঙ্গে মানানসই করতে পারবে কিনা সেগুলো মাথায় রাখতে হবে। প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও জীব প্রকৃতির সম্বন্ধে শিশুর কৌতূহলকে সজীব করা ও লালন পালন করা। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কি করা, কৌতূহল জাগিয়ে তোলা বা কিউরিসিটি জাগিয়ে তোলা। যখন শিক্ষার্থীরা নিজে থেকে কিউরিসিটি ফিল করবে তখনই তারা যে কোনো জিনিসকে পড়তে পারবে। স্বাস্থ্য বিষয়ে শিশুকে সচেতন করা ও স্বাস্থ্য সুরক্ষার উপায় জানানো। অর্থাৎ দেখো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু স্বাস্থ্য শারীরশিক্ষা একটা বই রয়েছে, এর মাধ্যমে শিশুদেরকে হাত ধুতে হবে কিভাবে, বাড়ির আশেপাশে কিভাবে পরিষ্কার রাখতে হবে, সব কিছু কিন্তু শেখানো হয়।
শিশুর মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়িয়ে তোলা ও তার মৌলিক জ্ঞানগুলো উদ্ভাবন করা। তাহলে কি করা হচ্ছে? শিশুর মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে তোলা হচ্ছে এর প্রধান লক্ষ্য ছিল। অর্থাৎ এনসিইআরটি যখন শিশুদের জন্য পাঠ্যক্রম রচনা করেছিল তখন এই জিনিসগুলোর ওপরে তারা নজর দিয়েছিল। অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন ছবি, বিভিন্ন ডায়াগ্রাম কিন্তু দেওয়া হয়েছে বইয়ে। ওকে, চলো এবার যেটা পড়বো সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। তাহলে প্রাথমিক স্তরের কথা পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক। শিশু পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে সরল প্রযুক্তি ব্যবহার ও সরল যন্ত্র বানাতে পারে। অর্থাৎ উচ্চ প্রাথমিকে কী করা হয়েছিল, যেহেতু প্রাথমিক পর্যায়ে তাদের কোনো জ্ঞান ছিল না, তাই যখন তারা উচ্চ প্রাথমিকে চলে গেল তখন প্রাথমিকে যে জ্ঞানগুলো তারা অর্জন করেছে তার উপরে ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করে। সেকেন্ড দেখো, শিশু পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ যখন একটা শিশু উচ্চ প্রাথমিক স্তরে চলে যায় তখন কিন্তু তারা বিচার বিশ্লেষণ করতে পারে, তারা পর্যবেক্ষণ করতে পারে, তথ্য সংগ্রহ করতে পারে, বিভিন্ন সমস্যার সমাধানও করতে পারে। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে পারিপার্শ্বিক অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করা, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করা এবং নিজেদের মধ্যে মত বিনিময় করা। তাহলে কি বলছে যে পাঠ্যক্রমে যে বিষয়গুলি উল্লেখ করা থাকবে সেগুলি অবশ্যই শিক্ষার্থীদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সম্পর্কিত, এবং যাতে শিক্ষক এবং শিক্ষার্থীরা বেশিরভাগ সময় ক্লাসে আলাপ আলোচনা করে শিখতে পারে সেই দিকের ওপরে নজর রাখা। বিদ্যালয়কে শিশু বিকাশের আদর্শ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা। তাহলে এখানে আর একটা কী বলছে যে একটা শিশুর আদর্শ ক্ষেত্র বা বৌদ্ধিক জ্ঞানের, একটা শিশুর বৌদ্ধিক জ্ঞান সব থেকে ডেভেলপ হয় কোথায়, এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে, সেটা হবে তোমাদের বিদ্যালয়। তাহলে শিশুর বিদ্যালয়ে কিন্তু বৌদ্ধিক জ্ঞান সব থেকে বেশি বিকশিত হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলা হয়েছে পশ্চিমবঙ্গে পরিবেশ বিজ্ঞান শিক্ষা। আমাদের যে পশ্চিমবাংলা রয়েছে সেখানে পশ্চিমবঙ্গে পরিবেশ বিজ্ঞান শিক্ষা, পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 প্রাকৃতিক বিজ্ঞান এবং হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। চলো দেখে নাও কী কী রয়েছে। প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে কী কী রয়েছে? প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত বিষয়বস্তুগুলি হলো জড় পদার্থ, ঘর বাড়ি, রাস্তাঘাট, নদী নালা সবই। জীবের মধ্যে কী রয়েছে? গরু, ছাগল, মানুষ, গাছপালা সবই। আর ভৌত পদার্থের ওপরে কী কী রয়েছে? আকাশ, সূর্য, বৃষ্টি, নক্ষত্র, জলবায়ু, এগুলো। তাহলে বোঝা গেল এগুলো কী কী বললাম? জড়, জীব এবং ভৌত পদার্থ। এগুলো একটু একটু করে মনে রাখবে। চলো এবার যেটা জানবো সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানের অন্তর্গত হলো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা, নৃত্যবিদ্যা, এগুলো। তাহলে সমাজ বিজ্ঞানের অন্তর্গত কী কী? যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত কিছু কিন্তু সমাজ বিজ্ঞানের আন্ডারে চলে আসছে। এই সমাজ বিজ্ঞানের গুরুত্ব কী? কেন আমরা শিক্ষার্থীদেরকে সমাজ বিজ্ঞান পড়াবো? দেখো, সমাজ সম্পর্কে সচেতন করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিকতা গড়ে তোলা। বিশ্বের সমাজের সঙ্গে মানুষকে সামাজিকরণ করা। অর্থাৎ মানুষ হচ্ছে একটা সামাজিক প্রাণী, তাই প্রত্যেকটি মানুষ যাতে বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা, বিশ্বের প্রত্যেকটা জায়গার সঙ্গে যাতে তারা সামাজিকীকরণ করতে পারে সেই দিকটাতে নজর দেওয়া। ক্লিয়ার? তারপর দেখো, তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম কী কী রয়েছে? এনসিএফ 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009-এর ওপর ভিত্তি করে ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিজ্ঞান বই, যেটার নাম হচ্ছে আমার বইয়ের পরিবেশ রচনা হয়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আজকে নতুন একটা ইনফরমেশন জানিয়ে দিলাম। টোটাল ইনফরমেশন আমাদের ক্লাসের পিডিএফে পেয়ে যাবে, শুধু পিডিএফগুলো একটু ভালো করে পড়ো। কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় পরিবেশ সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে বা আমাদের যে পরিবেশ বইটি রয়েছে ক্লাস 3 থেকে ক্লাস 5, সেটা রচনা করেছে কে? এনসিএফ 2005 এবং আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে পাঠ্যক্রম সংগঠনের নীতি। অর্থাৎ পাঠ্যক্রম তৈরি করার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো, দেখে নাও কী কী মাথায় রাখতে হবে আমাদের। দেখো, আমাদের শিক্ষা ব্যবস্থা ভারতীয় সংবিধানের যৌথ তালিকায় রয়েছে। প্রত্যেকেই জানি যে এটা কিন্তু কংক্রিট স্টেজে রয়েছে। অর্থাৎ আমাদের যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেটা যৌথ, অর্থাৎ সেখানে কেন্দ্র সরকারও ভূমিকা রয়েছে, রাজ্য সরকারও কিন্তু ভূমিকা রয়েছে। সেই কারণে যে কোনো রাজ্য জাতীয় শিক্ষানীতি নির্দেশিকা মেনে অভিজ্ঞ শিক্ষা মণ্ডলীর দ্বারা পাঠ্যক্রম রচনা করে। তাই এনসিইআরটি, যেটা বলা হয় কি জাতীয় শিক্ষানীতি, এর উপরে ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা রাজ্যে পাঠ্যক্রম রচনা করা হয়।
শিক্ষক শিখন সংক্রান্ত পাঠ্যক্রমে এনসিটি অনুমোদন দিতে হয়। তাহলে কি বলছে, শিক্ষক শিখন অর্থাৎ টিচার ট্রেনিং ইনস্টিটিউট, টিচার ট্রেনিং ইনস্টিটিউট যেমন বিএড ডিএলএড এগুলোকে অনুমোদন করে কে, সেটা হচ্ছে এনসিটি। ঠিক আছে, এনসিটি অনুমোদন করে, এটা মাথায় রাখবে। তারপর দেখো এনসিআরটি, এনসিআরটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে অনুমোদন করে। বোঝা গেল? তাহলে শিক্ষক শিখন সংক্রান্ত পাঠ্যক্রমকে অনুমোদন করে কে, ভালো করে বোঝো প্রশ্নটা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে শিক্ষক শিখন সংক্রান্ত পাঠ্যক্রম বা সিলেবাস অনুমোদন করে কে, তখন আনসার করবে এনসিটি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে শিক্ষক শিখন প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে অনুমোদন করে, তখন আনসার করবে এনসিইআরটি। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট যেটা জানবো, পাঠ্যক্রমে যে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পয়েন্ট 1, উদ্দেশ্য লক্ষ্য, যেটা আমি বলেছি। কী ধরনের বিষয় বা শিখন অভিজ্ঞতা নির্দিষ্ট করা হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কী কী জিনিস পড়ানো হবে সেগুলোকে নির্দিষ্ট করা। পাঠ্যক্রম বাস্তবায়িত করার পদ্ধতি, যে আমি শুধু পড়ে গেলাম বাস্তবে তার প্রয়োগ নেই সেদিকে লক্ষ্য রাখলে হবে না, অর্থাৎ যে জিনিসটাকে আমি বাস্তবে প্রয়োগ করতে পারবো সেটাকেই আমি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অন্তর্গত করব। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রম প্রয়োগ এবং তার পরিবর্তন আসবে, শিক্ষার্থীর আচরণের ক্ষেত্রে তার মূল্যায়ন কীরূপ হবে। ধরো আজকে যে বিষয়টা পড়ছি আমরা, আগামী 2 বছর পর সেটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে শিক্ষার্থীদের মনোভাব কীরকম হবে সেই দিকটাকেও কিন্তু তাদেরকে বিচার বিশ্লেষণ করতে হয় একটা পাঠ্যক্রমকে রচনা করার ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, পাঠ্যক্রম রচনার স্তর। পাঠ্যক্রম রচনার স্তর কী কী রয়েছে, যে পাঠ্যক্রম রচনার বিভিন্ন স্তরগুলি রয়েছে। দেখো, শিক্ষার চাহিদা নির্ধারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শিক্ষার চাহিদা কী কী রয়েছে সেটাকে নির্ধারণ করতে হবে। শিক্ষার উদ্দেশ্য নির্দিষ্টকরণ, পাঠ্যক্রমের বিষয় নির্বাচন করা, পাঠ্যক্রমের প্রয়োগ করা, পাঠ্যক্রমের প্রয়োগের মূল্যায়ন করা, আর পাঠ্যক্রম রচনার মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী। এই পয়েন্টগুলো বা এই স্তরগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো। আর যেটা ইম্পর্টেন্ট, পাঠ্যক্রম রচনার মূল কেন্দ্রবিন্দুকে শিক্ষার্থী, এই পয়েন্টটাও। চলো নেক্সট দেখো। প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের মূল বিষয়বস্তু আলোচনা হয় 5টি বিষয় কেন্দ্র করে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে 5টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 1, খাদ্য পুষ্টি, বাসভূমি, জলভূমি, জল, ভ্রমণ, পরিবার ও বন্ধু। বোঝা গেল 5টা জিনিস, কী কী বললাম, খাদ্য পুষ্টি, বাসভূমি, জল, ভ্রমণ, পরিবার ও বন্ধু। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। তারপর জানবো, পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্ট করতে হবে, কারণ পাঠ্যক্রমের বিষয়বস্তু উদ্দেশ্য পরস্পর নির্ভরশীল। তাহলে যে বিষয়বস্তুটা আমি রাখবো সেই বিষয়বস্তুটা অবশ্যই আমাকে উদ্দেশ্য ভিত্তিক হতে হবে। এমন কিছু শিক্ষার্থীদেরকে পড়াবো না যেটা তাদের কোনো কাজেই লাগবে না বা উদ্দেশ্যহীনভাবে। ঠিক আছে, তাহলে পাঠ্যক্রম রচনা করার ক্ষেত্রে সেই পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলি বাস্তবে কতটা গুরুত্ব রয়েছে বা কতটা প্রয়োগ করতে পারবো সেই দিকটা কিন্তু জানতে হবে। পাঠ্যক্রম রচনা করতে হবে সহজ সরল ভাষায় এবং শব্দ ব্যবহার করতে হবে এবং সুস্পষ্ট হবে, কারণ শিক্ষার্থীরা যাতে কোনো রকম কনফিউশন ফিল না করে, কোনো একটা জিনিস বুঝতে যদি না পারে সেই দিকটা নজর রাখতে হবে। তাই পাঠ্যক্রমকে অবশ্যই সহজ সরলভাবে তৈরি করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে, পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলি যুক্তিভিত্তিকভাবে তুলে ধরতে হবে। তাহলে এলোমেলোভাবে তুলে ধরলে হবে না, শিক্ষার্থীদেরকে অবশ্যই আমি যুক্তিভিত্তিকভাবে তুলে ধরবো। পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলি যাতে সময় উপযোগী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সেই আধুনিক যুগের বসবাস করে আমি যদি প্রাচীন যুগের পাঠ্যক্রম পড়ি সেটা কিন্তু বর্তমান যুগে কোনো কাজে লাগবে না। তাই পাঠ্যক্রমকে অবশ্যই সময় উপযোগী হতে হবে, অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তারপর নেক্সট দেখো। নেক্সট বলছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় পাঠ্যক্রমের চাহিদা উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। আধুনিককালে শিক্ষা লক্ষ্য হলো শিশুর সার্বিক দিকের বিকাশ সাধন করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধ গড়ে তোলা। গণতান্ত্রিক বোধ মানে কি, প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে অধিকার দেওয়া, শিক্ষার্থীরা যাতে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে সেই দিকটা নজর দেওয়া, সবই কিন্তু পাঠ্যক্রমের মধ্যে পড়ছে। তারপর নেক্সট দেখো। তারপর বলছে, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতাকে বৃদ্ধি করা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি লুকিয়ে রয়েছে, একজন শিক্ষককে সেই ক্রিয়েটিভিটিগুলোকে আবিষ্কার করতে হবে শিক্ষার্থীদের মধ্যে থেকে।
শিক্ষার্থীরা শিক্ষক গ্রহণ করে যাতে স্বনির্ভর হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে এমন কিছু পাঠ্যক্রম আমি দেবো না যেটা তারা ভবিষ্যতে কিন্তু স্বনির্ভর হতে বাধা সৃষ্টি করবে বা স্বনির্ভর হতে কোনো সাহায্য করবে না। শিক্ষার্থীরা পাঠের প্রতি যাতে আগ্রহী আনন্দ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যেটা জানবো, দেখো পাঠ্যক্রম বিন্যাসের 3টে স্তর রয়েছে। পাঠ্যক্রম বিন্যাসের 3টে স্তর রয়েছে, কী কী দেখে নাও। বলছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা মানে কি? জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত, এইগুলোকে কি বলছে? ধারাবাহিকতা। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন। তারপর চলেছে নিরবিচ্ছিন্নতা। তারপর নেক্সট হচ্ছে কি সময়ের নীতি দ্বারা পাঠ্যক্রম সমন্বয়ে বিন্যাস নীতি শিক্ষার্থীর চিন্তন ক্ষমতাকে বৃদ্ধি করে। তাহলে সমন্বয় নীতি অর্থাৎ একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস কি কো রিলেটেড রয়েছে, এটাই হচ্ছে পাঠ্যক্রম। চলো এবার যেটা জানবো সেটা হচ্ছে পাঠ্যক্রমের প্রয়োগের নীতি 3টি কী কী রয়েছে। পাঠ্যক্রমের প্রয়োগের 3টি নীতি রয়েছে। পাঠ্যক্রমের প্রয়োগের 3টে নীতি রয়েছে, কী কী দেখে নাও। নাম্বার 1 কর্মকেন্দ্রিক। কর্মকেন্দ্রিক মানে কি? যে শিক্ষার্থীরা সেটা শিখবে সেটা যেন তাদের লার্নিং বাই ডুইং হয়, যাতে শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারে সেদিকে নজর রাখতে হবে। তারপর সেকেন্ড পয়েন্ট কি বলছে? পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা কি? দেখো আগে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী থেকে ইতিহাস ভূগোল এগুলোকে পড়ানো হতো, কিন্তু বর্তমানে এগুলো কিন্তু পড়ানো হয় না। অর্থাৎ কি পরিবর্তন হয়েছে, পাঠ্যক্রম সবসময় পরিবর্তনশীল। কিন্তু এনসিএফ 2005 ও আরটি অ্যাক্ট 2009 এই সমস্ত বিষয়গুলিকে একত্রে আমাদের পরিবেশের আওতায় নিয়ে এসেছে। তাহলে বোঝা গেল ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞান সব কিছু আমাদের পরিবেশের আওতায় নিয়ে এসেছে কে? এনসিএফ 2005 ও আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। ক্লিয়ার? তারপর চলে আসে নমনীয়তা। নমনীয়তা কি দেখে নাও। বলছে সমাজ পরিবর্তনশীল বা সমাজের যে চাহিদা সেগুলো কিন্তু সবসময় পরিবর্তনশীল। আজকে সমাজ এক চাইছে, আগামী 1 বছর পর কিন্তু অন্য চাইবে। তাই আমাদের পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে অবশ্যই নমনীয়তার ওপরে লক্ষ্য রাখতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। চলো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, বা যেটাকে আমরা বলি প্রস্তুতকালীন মূল্যায়ন বা ক্রমিক মূল্যায়ন। এই জিনিসটা একটু বুঝে নাও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফর্মেটিভ কথাটির অর্থ হলো নিয়ম মান মানে নির্মাণ মানে কি? ধরো একটা বড় বাড়ি তৈরি করছো, সেই বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, বিল্ডিংটা চলছে, অর্থাৎ নির্মাণ কাজ চলছে। তাই ফর্মেটিভ ইভ্যালুয়েশন বাড়ি তৈরি হয়ে যায়নি, নির্মাণ কাজ চলছে, তাই এটাকে কি বলা হয়? ফর্মেটিভ কথাটির অর্থ হচ্ছে নির্মীয়মান, অর্থাৎ কি নির্মাণ করা চলছে। পাঠ চলাকালীন যে মূল্যায়ন করা হয় তা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ পাঠ চলাকালীন, ধরো আমি এই টপিকটা পড়াতে কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করলাম, সেটাই হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পার্ট। ক্লিয়ার? নেক্সট বলছে প্রস্তুতকালীন মূল্যায়নের 5টি নির্দেশক বা ইন্ডিকেটর রয়েছে। অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের 5টি ইন্ডিকেটর রয়েছে। নাম্বার 1 অংশগ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন করা ও অনুসন্ধান করতে আগ্রহ করা, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সহানুভূতি সহযোগিতা, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। তাহলে এই 5টা পয়েন্ট কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে, বারবার পড়বে, দেখবে মনে থেকে যাবে। তারপর বলছে প্রস্তুতকালীন মূল্যায়নের কী কী বৈশিষ্ট্য রয়েছে। এই মূল্যায়ন পাঠ চলাকালীন মূল্যায়ন, তোমরা প্রত্যেকে জানো ডিউরিং লেসন। এটি শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের ওপরই প্রয়োগ করা হয়। তাহলে যে টপিকটা ধরো আমি পড়াচ্ছি, আজকে ধরো আমি কোহেলবার্গ পড়াচ্ছি, আমার স্টুডেন্ট রয়েছে 10টা, তো আমি তাদেরকে জিজ্ঞাসা না করে বাইরে যদি কাউকে জিজ্ঞাসা করে আসি, তাহলে কি তারা বলতে পারবে বিষয়টা? পারবে না। কারণটা কি? কারণ এই মূল্যায়নটা শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের ওপরই করা হয়। নেক্সট এই মূল্যায়নের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের উন্নতি ঘটানো। বোঝা গেল? তাহলে এর লক্ষ্য কি? শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা, তাদের শিক্ষাটাকে আরও বেশি উন্নত সাধন করা এবং শিক্ষা কার্যক্রমের উন্নতি করা। অর্থাৎ কোন মেথডে পড়াতে হবে, কীভাবে পড়াতে হবে, সব কিছু কিন্তু উন্নতি করা। এই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থীর নিজের দুর্বলতা ও ত্রুটি সম্পর্কে জানতে পারে এবং সংশোধন করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই প্রশ্নগুলো পরীক্ষা খুবই আসে, যে এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কী করতে পারে? নিজের ভুল ত্রুটিগুলোকে ধরতে পারে এবং সেগুলো তারা সংশোধন করতে পারে। ক্লিয়ার? এবার যেটা পড়বো সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। দেখো সামেটিভ ইভ্যালুয়েশন যেটাকে আমরা বলি কি অন্তিমকালীন বা সামগ্রিক মূল্যায়ন। সাধারণত পাঠ শেষ হওয়ার পরে পরীক্ষার মাধ্যমে যে মূল্যায়ন করা হয় তাকে কি বলা হয়? সামগ্রিক মূল্যায়ন বলা হয়। নেক্সট সামগ্রিক মূল্যায়নের কী কী বৈশিষ্ট্য আছে। এটি সাধারণত কোনো একটি বছর শেষ বা শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে তা জানার উপায়। তাহলে কি জানলাম? যে এই মূল্যায়নটা সাধারণত একটা বছরের শেষে করা হয় এবং শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে সেটা কিন্তু এখানে জানা যায়।
পাঠ্যক্রম নির্ধারিত সময়সীমা যথেষ্ট কিনা তা জানা যায়। যে ধরো একটা পাঠ্যক্রম রচনা করা হয়েছে, তার জন্য ধরো 50টা ক্লাস দেওয়া হয়েছে, সেই 50টা ক্লাসের মধ্যে দিয়ে এগুলো সম্পূর্ণ করা যাচ্ছে কিনা সেটা কিন্তু দেখা যায়। নেক্সট বলছে কি পাঠ্যক্রম শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক হয়েছে কিনা সেটা যাচাই করা, শিক্ষার্থীর পূর্ববর্তী স্তরের সঙ্গে বর্তমান স্তরের সঙ্গতি বিধান করা, সবই কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনের কাজ। এই মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রমের ত্রুটি অসম্পূর্ণতা নির্ণয় করা হয় এবং তা সংশোধন করা হয়। পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত রাজ্য বা দেশে একই মূল্যায়ন ব্যবস্থা করা, তাহলে আমাদের দেশ বলে না, আমাদের রাজ্য বলে নয়, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে একই রকম একই প্যাটার্নের সিলেবাস থাকবে, একই রকমের প্রশ্ন হবে, সবই কিন্তু এই মূল্যায়নের মাধ্যমে করা হয়। কোন মূল্যায়ন? সেটা হবে সামেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট দেখো, নেক্সট বলছে এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসন সম্পর্কে পাঠ্যক্রম সম্পর্কে ধারণা পায়। এটি শিক্ষক নির্ভর মূল্যায়ন। দেখো, যখন তোমাদের ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়েছিল, বারবার তোমাদের খাতা দেখানো হয়েছিল, তোমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করানো হয়েছিল, কিন্তু যখন সামেটিভ ইভ্যালুয়েশন করা হবে তখন কিন্তু তোমাদের না করা হবে খাতা মানে প্রোভাইড, আর না হবে তোমাদেরকে কোনো রকম ভুল সংশোধন। তাহলে এখানে কি বলছে? এটি একদমই শিক্ষক নির্ভর। শিক্ষার্থীর বুদ্ধি, আগ্রহ, পেশনা ইত্যাদির ওপরে এইটা নির্ভর করে। ধরো কোনো শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করলো না, তাহলে কখনোই সে ভালো রেজাল্ট করতে পারবে না। অর্থাৎ শিক্ষার্থীর চেষ্টা, প্রচেষ্টা সব কিছুর ওপরেই নির্ভরশীল। নেক্সট দেখো, নেক্সট বলছে এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর নম্বর বা গ্রেড প্রদান করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মূল্যায়নটা কি? এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নম্বর বা গ্রেড প্রদান করা হয়। এই ছিল আজকে ছোট্ট একটা টপিক। তো আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার পিডিএফটা একটু পড়ে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।